কংগ্রেসের আমলে কলকাতার বাইরে যে কোনো পৌরসভা আছে এটা কেউ জানতোই না। শিলিগুড়িটা কোথায়, এটা বিহারে না আসামে, এটা কোথায় সেটাও লোকে জানতো না। যত টাকা খরচা করা হতো তার 70% অর্থই শুধুমাত্র কলকাতাতে খরচা করা হতো, আর বাকি পৌরসভাগুলোর জন্য মাত্র 30% খরচা করা হতো। শিলিগুড়িতে যে যতটুকু পরিকল্পিত উন্নয়ন যা দেখা যায়, চোখে যা দেখা যায়, সবই তো বামফ্রন্ট করেছে। তৃণমূল কংগ্রেস কিছু করেছে নাকি? রাস্তায় কোনো আলো ছিল না, কোনো পাকা রাস্তা ছিল না। বেশিরভাগ রাস্তার আলো বলতে কখনো কখনো এরকম এই প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো আর কি। আর শিলিগুড়ি শহরের সরু সরু রাস্তা ছিল। আমরা দেখেছি শিলিগুড়ি হিলকা রোডের মধ্যে ট্রেন যেত। এই যে একটা মহানন্দা ব্রিজ ছিল এখানে, সেই মহানন্দা ব্রিজের উপর দিয়ে আবার রেল যেত। কিন্তু আমার একজন সমালোচক ছিল আমার স্ত্রী রত্না। ছাত্র রাজনীতি থেকে শুরু করে নগর উন্নয়ন মন্ত্রী, মেয়র এবং শিলিগুড়িতে বামপন্থীদের এক প্রবীণ কণ্ঠস্বর হয়ে ওঠার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রাকে কিভাবে দেখেন তিনি? ছোটবেলা, বই লেখা, পুরনো শিলিগুড়ি শহর, সবটা নিয়ে আজ আমাদের আলোচনা। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছে শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি টক্সে বিশেষ অতিথি, বর্ষিয়ান বাম নেতা, প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক শ্রী অশোক ভট্টাচার্য। নমস্কার অশোকবাবু, শিলিগুড়ি লাইভে শিলিগুড়ি টক্সে আপনাকে স্বাগত। কেমন আছেন আগে এটা শুনি। ভালো আছি, ভালোই আছি, ভালো রাখার চেষ্টা করছি। তবে আগের মতো তো এত ব্যস্ততা নেই, এত কাজ নেই, কিন্তু কাজ খুঁজে নিতে হচ্ছে। একটু পড়াশোনার কাজ, লেখালেখির কাজ, এগুলো একটু বেশি করছি। এমন কিছু জানার চেষ্টা করছি যেটা আগে জানতাম না, সেই সব নিয়ে একটু একটু গবেষণাধর্মী লেখার চেষ্টা করি। অনেক লোকের সঙ্গে আলোচনা করি, অনেক গবেষকদের সাথে অনেক কথাবার্তা বলি, অনেক পুরনো কিছু কথা জানার মতন সেরকম কিছু বইপত্র পড়ি। এইসব করে যাচ্ছে আর কি, ভালোই লাগছে, খারাপ লাগছে। আচ্ছা, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মেয়র, প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী, দীর্ঘ রাজনৈতিক যাত্রা, শিলিগুড়ি শহরের শুরু, কিভাবে দেখেন এই পুরো পথকে? না, আমি তো রাজনীতিতে বলতে গেলে বামপন্থী রাজনীতি দিয়ে, আমার রাজনীতির হাতে কড়িটা একেবারে বামপন্থী রাজনীতি দিয়ে। আমি যখন কলেজে পড়া শুরু করলাম তখনই সেই সময়কার ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তো যখন ছাত্র ফেডারেশন করতাম, তারপরে কলেজ স্টুডেন্টস ইউনিয়ন আমরা করতাম তখন। তারপরে এর পরবর্তীকালে সেই সময় দুটো সরকার হয়েছিল। প্রথম 1967 সালে পশ্চিমবঙ্গে প্রথম কংগ্রেস বিরোধী সরকার 1967 সালে হয়েছিল। এটাকে বলে প্রথম যুক্তফ্রন্ট সরকার। তারপরে এই সরকারটাকে ভেঙে দেয়। তারপরে 1969 সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার। এই সরকারটাকেও অনেক মেজরিটি ছিল, 211টা সিট পেয়েছিল। তারপরেও কিন্তু রাজ্যপাল ধরমবীর ওই সরকারকে ভেঙে দিয়েছিল। তো ওই সময়তে 68 সালে একটা বড় ছাত্র আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে আমরা আমাদের শিলিগুড়ি থেকে প্রায় 30-40 জন ছাত্র নেতা আমরা গ্রেপ্তার হয়েছিলাম। তখন আমিও অ্যারেস্টেড হয়েছিলাম। তো প্রথমে আমরা জলপাইগুড়ি জেলে ছিলাম, জলপাইগুড়ি দার্জিলিং জেলে ছিলাম। পরে আমাদের চেঞ্জ করে নিয়ে আসে জলপাইগুড়ি জেলে। তারপরে 70-এর দশকটা একটা ভয়ঙ্কর দশক ছিল। সেই সময়তে একদিকে কংগ্রেস থেকে তখন নানা ধরনের আক্রমণ যেমন হতো, ঠিক তেমনি নকশালপন্থীরা তাদেরও প্রথম টার্গেট ছিল আমরা বামপন্থীদের টার্গেট। আমাদের বেশ কয়েকজন নেতৃত্ব তাদেরকে হত্যা করা হয়েছিল। সেই সময় আমাদের উপরে অনেক আক্রমণ হয়েছিল, আমাদের বাড়ির উপরেও আক্রমণ হয়েছিল। এটা করতে করতে 72 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী হন, তিনি তখন একটা নির্বাচনে জিতেছিলেন। বলা যেতে পারে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছিল, বহু মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি।
তো এই ৭২ সালটাও দেখেছি। তার আগে একটা ১৯৭১ সালেও একটা ভোট হয়েছিল। সেটাও দেখেছি। সেই সময়তে সিপিআইএম একাই ১২৬টা আসন পেয়েছিল। হুম। এম তাও কিন্তু বা সিপিআইএমকে সরকার করতে দেয়নি। এ রাজ্যপাল বাধা দেয়, সরকার করতে দেয়নি। এর পরে একটা পরের যুগটাকে যেটা বলে এটা আধা ফ্যাসিবাদী একটা সন্ত্রাস ছিল। আর তারপরেই ৭৫ সালে হয় জরুরি অবস্থা। তখন গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের বাক স্বাধীনতা ছিল না। বিভিন্ন সংবাদপত্রে খবর বেরোতো এরকম সাদা থাকতো প্রতিবাদ স্বরূপ। কোনো কিছু লেখা যাবে না। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী করা যেত না। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী করাটা সেটাও ছিল বাধা। নজরুলের গান বন্ধ ছিল। তো এরকম একটা অবস্থা ছিল। তো সেই সমস্ত অবস্থাগুলো দেখেছি। তো আমার রাজনৈতিক জীবনে এই যে একটা এ এত ঘটনাবহুল যে সময় সেটা হচ্ছে এই ৬৭ থেকে একেবারে ৭৭ পর্যন্ত। পরে ৭৭ সালে আ জরুরি অবস্থা তখন ইন্দিরা গান্ধী ছিলেন। জরুরি অবস্থা প্রত্যাহারিত হয়। এই জরুরি অবস্থা প্রত্যাহারিত হওয়ার পরে তখন ইন্দিরা গান্ধী নির্বাচনের ডাক দিলেন। সেই সময় জয়প্রকাশ নারায়ণ একটা বিরাট আন্দোলন শুরু করেছিলেন গণতন্ত্রের জন্যে। উনি একটা বললেন এখন মেইন কথাটাই হচ্ছে যে রাজনীতি করুক না কেন আগে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। তখন উনি বললেন সব রাজনৈতিক দলগুলো পরিবর্তন করে একটা জনতা পার্টি বলে একটা পার্টি হোক। সেই পার্টিটা হয়েছিল। কিন্তু সিপিআইএম পার্টি হিসেবেই ছিল। তখন পশ্চিমবঙ্গেও এই জনতা পার্টি এবং সিপিআইএম বা বামফ্রন্টের অনেকগুলো আসন সমঝোতা হয়েছিল। এবং সেই নির্বাচনে বিপুল ভোটাধিক্যে কিন্তু জনতা পার্টি জয়ী হয়েছিল। তখন বামপন্থীরাও জনতা পার্টির সরকারকে বিজেপি না কিন্তু জনতা পার্টির সরকার। তো তার নেতা তার প্রধান মানে স্রষ্টা ছিলেন হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। তো ওই সময়তে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন। সেটাও দেখেছি। তারপরে তার কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়। তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময়তে তখন জনতা পার্টি বলে যে সিপিআইএম এর সঙ্গে আমরা অ্যাডজাস্ট করব। কিন্তু সিপিআইএমকে দেব মাত্র ৮০টা সিট। তো আমরা বলে সিপিএম তখন জ্যোতিবাবু তখন প্রমোদ দাশগুপ্ত আমাদের পার্টির সেক্রেটারি ছিলেন। উনি বললেন, "তা কিভাবে হয়? আমাদের অন্ততপক্ষে ১০০টা দিন।" ওরা বলছে, "না, না, না আপনারা মৃত। আপনাদের কিছুই নেই। এখন আর আপনাদের সিট দিয়ে কিছু লাভ হবে না।" তখন তখন আমরা কি করব? আমরা একাই লড়লাম। বামফ্রন্ট করে একটা বামফ্রন্ট তৈরি করলাম। বামফ্রন্ট তৈরি করে আমরা মানে আমরা লড়লাম। তখন থেকে বামফ্রন্ট তৈরি হলো? তখনই বামফ্রন্টটা তৈরি হলো। আচ্ছা। এই যে সেটা কোন বামফ্রন্টটা সাল? তৈরি হলো, হুম। তখন এই বামফ্রন্ট প্রায় ২০০রও বেশি ২/৩ আসনে জয়ী হয়ে তখন সরকার করা হলো। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাহলে এই যে টানা একটা রাজনৈতিক উথাল-পাথাল এবং সেই সময়তে আমাদের নকশালপন্থীদের সঙ্গে অনেক বিতর্ক, মতাদর্শগত বিতর্ক, কংগ্রেসের সঙ্গে বিতর্ক, এমনকি কখনো, কখনো এই বিতর্কটা ফিজিক্যাল শারীরিক লড়াইতেও আ পরিণত হয়েছিল। আমাদের প্রচুর লোক নিহত হয়েছিল। পরবর্তীকালে প্রচুর আমাদের কর্মী সমর্থকদের এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা থাকতে পারত না। তো স্বাভাবিকভাবে এই সময়টা হচ্ছে একটা হিস্টোরিক্যাল পিরিয়ড। হুম। এই যে ৭০ এর দশক যেটা বলা ৬৭ সাল থেকে একেবারে ৭৭ সাল এই ১০ বছর। সেই আচ্ছা, সময়তেই সেই সময় থেকে মানে হুম। কত সাল থেকে মানে কত বছর বয়স থেকে আপনি রাজনীতিতে আছেন? আমি আমি যখন ছাত্র রাজনীতি ১৭ বছর বয়স ছিল আমার। ১৭ বছর বয়সে হ্যাঁ, ১ম দেখা। প্রথমত ১৮ বছর বয়সে আমি সিপিআইএম এর পার্টির সদস্য হই। সবচেয়ে কনিষ্ঠ কিনা? তখন খুব অল্প বয়সে পার্টির সদস্য হুম, হয়েছিলাম। হুম, হুম। তারপরে তো আ ছাত্র ফেডারেশন তখন বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন বলতো। হুম, বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন দার্জিলিং জেলা কমিটির সম্পাদক হয়েছিলাম। তখন একটা ১৯তম সম্মেলন আ বিপিএসএফ এর শিলিগুড়িতে হয়েছে। তখন সুভাষ চক্রবর্তী জেনারেল সেক্রেটারি ছিলেন। হুম। আর বিমান বসু তখন প্রেসিডেন্ট ছিলেন ছাত্র ফেডারেশনের। আমি তখন দার্জিলিং জেলা কমিটির ওই সম্মেলনে অভ্যর্থনা সমিতির আমি সম্পাদক হয়েছিলাম। আর রতনলাল ব্রাহ্মণ ছিলেন অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান ছিলেন। তো তো ওই সময় থেকেই শুরু হয় এই রাজনীতি। পরবর্তীকালে আ তারপরে আ আ পার্টি আমরা যখন আবার সরকারে আসি, তারপরে আবার আমরা
আমরা আবার সেই সময় থেকে ৮০ সাল থেকে ডিওয়াইফাই করা শুরু করি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। তারপরে ১৯৮৭ সালে আমি ভারতের ৪ জন ছাত্র যুব নেতাকে আমরা আমন্ত্রিত হয়েছিলাম চীনে, চায়নাতে। চাইনিজ ইউথ লীগ আমাদের ইনভাইট করেছিল, আমরা চীনে গেছিলাম। চীনে ১০ দিন ১৫ দিন ছিলাম, তো অনেক মিটিং ওদের সঙ্গে করেছিলাম, দেখা অনেক জায়গায় গেছিলাম। তারপরে ১৯৮৭ সালে আমি সিপিআইএম পার্টির লোকাল কমিটির সেক্রেটারি হই, ডিওয়াইএফ ছেড়ে দিই। ৮৮ সালে আমি শিলিগুড়ি পৌরসভার চেয়ারম্যান হয়েছিলাম। চেয়ারম্যান হওয়ার পর ৯১ সালে আমি প্রথম শিলিগুড়ির বিধানসভা কেন্দ্র থেকে তৎকালীন কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন প্রশান্ত নন্দী, তাকে হারিয়ে আমি বিধায়ক হই। আমি বিধায়ক হওয়ার পরেই মন্ত্রী হই, আর মন্ত্রী হওয়ার পরেই আমি এই পৌর দপ্তরের মন্ত্রী হয়েছিলাম। তখন আমি এই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করি, ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে তারপরে ৯৬ সালের নির্বাচনে ৫১,০০০ ভোটে জিতেছিলাম। তারপরে ২০০১ সালের যে নির্বাচন হয় সেখানেও আমি অনেক ভোটেই জিতেছিলাম, ২৫,০০০ ভোটে জিতেছিলাম। তারপরে ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে আমি পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বেশি ভোটে জয়ী হয়েছিলাম, ৭৫,০০০ ভোটে। এবং তখন থেকে এই ২০ বছর আমি মন্ত্রী ছিলাম। তারপরে ২০১১ সালে সামান্য ভোটে আমি হেরে যাই, তখন আমরা বামফ্রন্ট তখন হেরে যায়। তো হেরে যাওয়ার পরে তখন সব জায়গায় আমরা পরাজিত হয়েছি, আমাদের খুবই খারাপ অবস্থা তখন। সেই সময়তে আমরা শিলিগুড়িতে ২০১৫ সালে শিলিগুড়ির যে কর্পোরেশনের নির্বাচন হয়েছিল, সেই কর্পোরেশনের নির্বাচনে তার আগে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করতাম শিলিগুড়িতে। সেই আন্দোলনের পরে ওরা নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়, এই মমতা ব্যানার্জি তখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো সেই সময়তে ২০১৫ সালে তৃণমূল কংগ্রেস বিজেপি এদেরকে হারিয়ে আমরা জয়ী হই। পার্টি তখন আমাকেই মেয়র হিসেবে আমাকেই দাঁড় করায়, তখন আমি মেয়র নির্বাচিত হই। তো ওই যে সময়টাতে যে আমরা যে জয়ী হয়েছিলাম, পরে আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদে আমরা জয়ী হয়েছিলাম, তখন পশ্চিমবঙ্গের কোনো কর্পোরেশন আমাদের হাতে ছিল না, কোনো পৌরসভা আমাদের হাতে ছিল না, আমাদের মাত্র কয়েকজন এমএলএ তখন ছিলেন। তো ওইটা আমার কাছে সবচেয়ে বড়, কারণ আমাকে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছিল। আগে যখন মন্ত্রী ছিলাম তখন তো সরকার ছিল, তখন মন্ত্রী ছিলাম। তারাও আগে যখন চেয়ারম্যান হয়েছিলাম তখনও কিন্তু আমি চেয়ারম্যান হয়েছিলাম, তখন সরকার ছিল। কিন্তু এখন যখন মেয়র হই তখন আমাদের সরকার ছিল না। এটা একটা চ্যালেঞ্জ নিয়ে আমাকে কাজটা শুরু করতে হবে। প্রতি মুহূর্তে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। বাধার হচ্ছে আমাদের প্রাপ্য অর্থ, আমাদের যে এটা তো এই যে ৭৪তম সংবিধান সংশোধন হয় ১৯৯২-৯৩ সালে ৭৪তম সংবিধান সংশোধন হয়। সংবিধান সংশোধন করার পর এটা বলা হয় পৌরসভা এবং পঞ্চায়েতগুলি হচ্ছে স্থানীয় সরকার, লোকাল সেলফ গভর্নমেন্ট, একেবারেই স্থানীয় সরকার, এবং তারা সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়। তো তখন তারা ৫ বছর পর নির্বাচন হবে, মেয়র বা চেয়ারম্যানদের হাতে অনেক ক্ষমতা থাকবে, কাউন্সিলরদের হাতে ক্ষমতা থাকবে, এবং তাদের সংবিধানের মধ্যে 12 শিডিউল একটা অন্তর্ভুক্ত হলো, কী কী তাদের পাওয়ার থাকবে সবটা সংবিধানের মধ্যে লেখা আছে। ইচ্ছে করলেই সরকার তাদের প্রাপ্য যে সহযোগিতা অর্থাৎ অর্থ কমিশন হবে, রাজ্যের অর্থ কমিশন হবে, তাতেও পৌরসভার একটা টাকা দেওয়া হবে, কেন্দ্রের একটা অর্থ কমিশন হবে, সেখানেও একটা যে সংবিধান সংশোধন করে বলা হলো যে কেন্দ্রীয় অর্থ কমিশনের অর্থ পঞ্চায়েত এবং পৌরসভা পাবে। তো এইটা একটা বাধ্যবাধকতা, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর, বা যে নগর উন্নয়ন মন্ত্রী যিনি হলেন ফিরহাদ হাকিম, প্রচণ্ডভাবে অসহযোগিতা করা শুরু, আমাদের প্রাপ্য অর্থ দিত না। এইটা আমরা আন্দোলন, তখন ১৬ সালে আমি বিধায়ক নির্বাচিত হলাম। তখন আমি বিধায়কও ছিলাম, আবার ওদিকে মেয়রও ছিলাম।
সেই সময়তে বিধানসভাতে অনেক দাবি দাওয়াগুলো তুলে ধরতাম। সেদিনও আমার সঙ্গে স্পিকারের সঙ্গে দেখা হয়েছে। স্পিকার আমাকে এই কথাটাই বলছিলেন যে, "আপনি সেই সময় এমন যুক্তি দিয়ে কথা বলতেন যে শিলিগুড়ির দাবিগুলিকে আপনি আন্দোলন করে আপনি ছিনিয়ে এনেছিলেন।" তারপরে একটা এখানে আমরা মিছিল করতাম, মিটিং করতাম, মানে বোর্ডের মধ্যে আমরা প্রশ্নগুলো তুলে ধরতাম। তারপরে আমরা একবার কলকাতাতে আমরা এই যে ইয়েতে এই মেট্রো চ্যানেলে ধর্ণা দিলাম এখান থেকে। সবাই আমরা কাউন্সিলররা গিয়ে কলকাতারও বেশ কয়েকজন আরও শিল্পী, সাহিত্যিক তারাও আমাদের সঙ্গে ছিলেন। তখন ওখানে আমরা ধর্ণা দিলাম। ওই ধর্ণা দেওয়ার পরে মন্ত্রী আমাদের ডাকলেন এবং তারপরে আমি একদিন বিধানসভায় প্রশ্নগুলো যখন তুললাম, তখন তারপর থেকে আমাদের কিছু, কিছু আর্থিক আমাদের যে অনুদানগুলো পাওয়ার কথা, তা কিছু, কিছু সবটা না হলে বেশ কিছুগুলো আমরা পাওয়া আ শুরু করলাম। তো সেই জন্য আমার কাছে এই মেয়র পদটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি এটাকে সবচেয়ে বেশি এনজয় করেছি মন্ত্রীর থেকেও। আচ্ছা, এই দীর্ঘ এতগুলো বছর শিলিগুড়ি শহরকে খুব কাছের থেকে দেখা, শিলিগুড়ি শহরের উন্নতিকে দেখা, শিলিগুড়ি শহরে যদি বলি একদম রাস্তা তৈরি হতে দেখা আপনার চোখে। তো কিন্তু অনেক সময় বিরোধীরা অভিযোগ করেন যে শিলিগুড়ি আনপ্ল্যান্ড সিটি, এবং সকলেই বলে তখন আপনি ছিলেন শিলিগুড়িতে। তখন যদি একটু প্ল্যান করলে শহর তৈরি করতেন, তাহলে হয়তো গিয়ে এখন কিছু সমস্যার সম্মুখীন হতে হতো না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? এটা কিন্তু বিরোধীদের বক্তব্য। বিরোধীদের তো ইতিহাস হয়, সব জানেন, ইতিহাস জেনেও এই সমস্ত অসত্যি কথা বলেন অথবা না জানেন না। 1947 সালে দেশ স্বাধীন হলো। 1949 সালে শিলিগুড়ি পৌরসভা হলো। তখন বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরে 1977 সালে তো পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার হয়েছে। তার আগে তো কংগ্রেসেরই সরকার ছিল। বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন, প্রফুল্লচন্দ্র সেন মুখ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তার আগে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। তো স্বাভাবিকভাবে যে এই যে এই যে মানে পিরিয়ডটা, তো বিরাট পিরিয়ড, তো তখন তো কংগ্রেসই ক্ষমতায় ছিল। কংগ্রেসের আমলে কলকাতার বাইরে যে কোনো পৌরসভা আছে এটা কেউ জানতোই না। শিলিগুড়িটা কোথায়, এটা বিহারে না আসামে, এটা কোথায় সেটাও লোকে জানতো না। কোনো পরিকল্পনা, কোনো উন্নয়নের কোনো ছোঁয়াই লাগতো না। যতটুকু উন্নয়ন হতো ওই কলকাতাকে কেন্দ্র করে। যত টাকা খরচা করা হতো তার 70% অর্থই শুধুমাত্র কলকাতাতে খরচা করা হতো, আর বাকি পৌরসভাগুলোর জন্য মাত্র 30% খরচা করা হতো। সেই জন্য বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় এলো 77 সালে, তারপর থেকেই হচ্ছে একটা উন্নয়নের যে ভারসাম্য, অর্থাৎ বড় শহর এবং ছোট শহরের মধ্যে ভারসাম্যটাকে একটা ভারসাম্যমূলক উন্নয়নের দিকে বামফ্রন্ট সরকার বিশেষভাবে গুরুত্ব দিল। তখন কলকাতার দিকে যতটা গুরুত্ব থাকবে, শিলিগুড়ি বা অন্যান্য শহরগুলো সেখানেও অনেক বেশি গুরুত্ব থাকবে। এই নীতিটা তো আমরা শুরু করেছিলাম। তারপরে এটা হলো 1988 সালে আমি যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হলাম, প্রথম এই প্ল্যানটা করা হলো, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন। উনি আমাকে বললেন, তুমি একটা শিলিগুড়ির সমস্ত ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সবাইকে ডাকো একদিন। আমি ডাকলাম, জ্যোতিবাবু নিজে থেকে মিটিংটায় ছিলেন। তখন উনি কতগুলো পরিকল্পনা তৈরি করার কথা বলেন। তখন শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি ছিল, তাদেরকে বলা হলো একটা প্ল্যান তৈরি করার জন্যে। সেই সময় একটা প্ল্যান তৈরি হলো। তারপরে আমি 1991 সালে আমি মন্ত্রী হলাম, এসডিডি-র আমি চেয়ারম্যান হলাম। তখন থেকেই আমরা একটা পরিকল্পিত উন্নয়নটা শুরু করলাম এবং এই পরিকল্পিত উন্নয়ন হওয়ার পরে তারপরে কিছুদিন পরে 2000 সালে আমরা একটা পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করলাম। এটাকে বলে 2020 শিলিগুড়ি 2000 ইয়ে থেকে 25 বছরের একটা প্ল্যান ছিল। সেই 25 বছরে, হ্যাঁ, 2000 সাল থেকে এই প্ল্যানটাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ প্ল্যান। এটা হচ্ছে 25 বছরকে সামনে রেখে। সেই 25 বছর এখনো চলছে। তো এইটাই তো আমরা করেছি। শিলিগুড়িতে যে যতটুকু পরিকল্পিত উন্নয়ন যা দেখা যায়, চোখে যা দেখা যায়, সবই তো বামফ্রন্ট করেছে। তৃণমূল কংগ্রেস কিছু করেছে নাকি? তৃণমূল কংগ্রেস তো 14 বছর ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে।
শিলিগুড়িতে তো তারা উনিও মেয়র আছেন, এসডিডিও তাদের হাতে আছে। তো লোকের চোখে কোনো উন্নয়ন পড়ে নাকি? কিছু না, সবই তো আমাদের সময়তে হয়েছে, বামফ্রন্টের সময় হয়েছে। আচ্ছা, শিলিগুড়ি শহরকে পুরনোভাবে দেখেছেন, নতুনভাবে শিলিগুড়ি শহরকে দেখছেন। শিলিগুড়ি শহরের এখনো কোন কোন রাস্তা দেখলে পরে আপনি নিজে অবাক হয়ে যান যে এটা এরকম? না, প্রথম কথা যেটা হচ্ছে, আমি কি দেখেছি, হুম, হুম। আমরা আপনি কি দেখেছেন? তারপর এখন দাঁড়িয়ে এখন দেখছি, হ্যাঁ, কেমন লাগে? আমরা শিলিগুড়িতে সম্ভবত ১৯৫০ সালে এসেছিলাম। আচ্ছা। ১৯৫০ সালে আমি ৫০ কি ৫১ সালে আমরা এসেছিলাম। তখন আমার কাকা ছিলেন জগদীশ ভট্টাচার্য। উনি তখন মানে তৃণমূল, তখন তো তৃণমূল হয়নি, কংগ্রেসের নেতা ছিলেন তখন তিনি। তখন আমরা হাকিমপাড়াতে উঠেছিলাম। তার কিছুদিন, কয়েক বছর পরে আমার বাবা বাড়ি করেন সুভাষপল্লী। তখন আমরা সুভাষপল্লীতে চলে আসি। তারপরে আমি সেখানে ভর্তি হই একটা নেতাজি প্রাইমারি হাই স্কুলে। ওখান থেকে পাশ করি। পাশ করার পরে তারপরে আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে আমি ক্লাস 5 এ আমি ভর্তি হই। সেই সময়টা আমার মনে আছে, ১৯৫৭ সালে একটা বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই বিধানসভা নির্বাচনে আ আ সত্যেন্দ্রনারায়ণ মজুমদার, ভারতের কমিউনিস্ট পার্টি, তখন আনডিভাইডেড কমিউনিস্ট পার্টি ছিল সিপিআই, উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর জগদীশ ভট্টাচার্য কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমার এটা মনে আছে, খুব অল্প, অল্প একটু মনে আছে। আমার কাকা জগদীশ ভট্টাচার্য সামান্য ভোটে হেরে গেছিলেন। হুম, সত্যেন্দ্রনারায়ণ মজুমদার এমএলএ হয়েছিলেন। পরবর্তীকালে ১৯৬২ সালে, ১৯৫৮ সালে জগদীশ ভট্টাচার্য শিলিগুড়ি পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন। সেই সময় পৌরসভা ছিল, দুটো কাজ ছিল। রাস্তায় কোনো আলো ছিল না, কোনো পাকা রাস্তা ছিল না। খাটা পায়খানাগুলো, মলমূত্রগুলো পরিষ্কার করা হতো। এই একটাই কাজ ছিল, সুইপাররা এগুলো করা হতো। তখন কোনো বাড়িতে কোনো স্যানিটারি কোনো ল্যাট্রিন এগুলো ছিল না। আ বেশিরভাগ রাস্তার আলো বলতে কখনো, কখনো এরকম এই প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো আরকি। রাস্তাতে উপরে একটা ইয়ে থাকতো, এটা আমরা দেখেছি। আর শিলিগুড়ি শহরে সরু, সরু রাস্তা ছিল। আমরা দেখেছি শিলিগুড়ি হিলকা রোডের মধ্যে ট্রেন যেত। হুম, হুম। ওই হিমালয়ান যে দার্জিলিং যাওয়ার যে ট্রেনটা, এটা হিলকা রোড দিয়ে যেত। তো আমার বাবা ডাক্তার ছিলেন। তো উনার ডিসপেন্সারি ছিল ওই হিলকা রোডে। আর আচ্ছা। হিলকা রোড খুব সরু একটা রাস্তা ছিল। তো সেই সময়তে ওই যে পরবর্তীকালে তো ওইটা ওরকম একটা অবস্থা ছিল। বিধান রোড বলে ওখান দিয়ে যেত, কালিম্পংয়ে যাওয়ার একটা ট্রেন যেত। আচ্ছা। কালিম্পং পর্যন্ত একটা কালিম্পংয়ের আগে জায়গাটার নাম জানি কি, মংপুর নিচে জায়গাটা। তো ওই পর্যন্ত ট্রেন যেত। তো ওটা যেত হচ্ছে বিধান রোডের ওপর দিয়ে। পরবর্তীকালে ওই ট্রেনটা বন্ধ হয়ে যায়। একটা দুর্ঘটনা, একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। ল্যান্ডস্লাইড হয়ে ট্রেনটা বন্ধ হুম, হয়ে যায়। পরে ওই আম বিধান রোড সৃষ্টি হয়। হুম, হুম। আর এই যে হিলকাট রোড ছিল, বর্ধমান রোডটা কি ছিল? বর্ধমান রোড ওখানে বলতো বর্ধমানের রাজার রানী, যে তার মার জন্যে গঙ্গার জল আনতে হতো। তখন এখান থেকে এই মহানন্দা নদী দিয়ে মালদা হয়ে ওই জল নিয়ে আবার এই বর্ধমান রোড দিয়ে তারপরে সেই জল দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হতো। তো বর্ধমান মহারাজার বাড়ি আছে এখনো দার্জিলিংয়ে। এই তো শিলিগুড়ি ছিল। সেই শিলিগুড়িতে আমি জগদীশ ভট্টাচার্যকে চেয়ারম্যান হিসেবে দেখেছিলাম। পরবর্তীকালে জীবন দত্ত হয়েছেন। জগদীশ ভট্টাচার্য ১৯৬২ সালে আবার এমএলএও তিনি হয়েছেন এবং ৬৩ সালে উনি মারা যান। এই সমস্ত কথাবার্তাগুলো আমার 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 মনে আছে। তারপরে তখন আ শিলিগুড়িতে স্কুল ছিল, শিলিগুড়ি গার্লস হাই স্কুল, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। পরবর্তীকালে তরাই হাই স্কুল হয় আর জ্যোৎস্নাময়ী হাই স্কুল হয়েছিল। তখন শিলিগুড়িতে একটাই কলেজ ছিল। কমার্স কলেজে হয়েছে অনেক পরে। আমরা যখন কলেজে ভর্তি হলাম তার আগের বছর শিলিগুড়িতে কমার্স কলেজ হয়েছিল। ইউনিভার্সিটি তখন ছিল না। কলকাতা ইউনিভার্সিটির মধ্যেই, ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যেই তখন নর্থ বেঙ্গলটাও এটার মধ্যে, ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে ছিল। তো স্বাভাবিকভাবে তখন শিলিগুড়ির এই পুরনো দিনের কথা মনে পড়ে। তখন আমার মনে আছে ২ টো না ৩ টে স্থানীয় সংবাদপত্র বেরোতো। আচ্ছা।
একটা ছিল সৈনিক বলে একটা পত্রিকা ছিল, হুম, মনোরঞ্জন ভট্টাচার্য, হুম। তিনিও আমার একজন কাকা। তো তিনি ছিলেন তার সম্পাদক। আরেকটা পত্রিকা বেরোতো সংঘর্ষ বলে। এই বসন্ত ঘোষ, এই যে সৌমিত্র ঘোষ আছে বাবুপাড়া থেকে, ওর বাবা। তো বসন্ত ঘোষ তারা এডিটর ছিলেন। আর এখানে একটা ঠিক এই পিডব্লিউডি বাংলোর উল্টো দিকে একটা শিলিগুড়ি পত্রিকা বলে একটা পত্রিকা বেরোতো। সেইটা তার এডিটর ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার বলে একজন। উনি তখন তার এই ৩টে পত্রিকা বেরোতো। আর স্কুল ছিল হচ্ছে এই কটা। তা আমরা স্কুলে আসতাম হেঁটে হেঁটে, হাফ প্যান্ট পরে পরে, হাওয়াই চটি কোনোদিন পেতাম, কোনোদিন আমার হাওয়াই চটি পেতাম না। হেঁটে হেঁটে আমরা স্কুলে আসতাম। প্রথমে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুলে আমরা পড়তাম। আবার সব বন্ধুবান্ধব একসাথে বর্ষাকালে জল ছেটাতে ছেটাতে আমরা বাড়ি যেতাম। আর খুব ফুটবল খেলতাম তখন আমরা। অনেক খেলা হতো। ফুটবল খেলা দেখতে যেতাম, নিজেরা ফুটবল খেলতাম, পরে ক্রিকেটও খেলতাম। তো এইগুলো তো শিলিগুড়ির আমরা এটা দেখেছি। সেই শিলিগুড়ির আজকে একটা বিরাট যে পরিবর্তনটা হয়েছে, শিলিগুড়িতে কেউ কখনো ভাবা, আমাদের এখানে একটা রেল গেট ছিল। হুম। কিছুদিন আগে পর্যন্ত আমি যখন মন্ত্রী হলাম, তারপরেই কিন্তু এই রেল গেটটা সরিয়ে রেল গেটের উপর দিয়ে ফ্লাইওভারটা তৈরি করা হলো। ঠিক একই রকমভাবে শিলিগুড়ি জংশনের এখানেও কিন্তু আমরা আরেকটা ফ্লাইওভার আমরা তৈরি করেছি। এই যে আন্ডারপাস, এই যে হিলকাট রোডটা যে এত চওড়া করা হলো, বর্ধমান রোড চওড়া করা হলো, এসএফ রোড চওড়া করা হলো, বিধান রোড চওড়া করা হলো, সেবক রোড চওড়া করা হলো, এসব তো আমাদের আমলে, আমাদের সামনে, চোখের সামনে। এগুলো ছিল না, কিচ্ছু ছিল না। এই যে একটা মহানন্দা ব্রিজ ছিল এখানে, হুম। সেই মহানন্দা ব্রিজের উপর দিয়ে আবার রেল যেত। কি কঠিন হতো, কোনোদিন কত মানুষ মানে বাগডোগরার প্লেন ধরতে গিয়ে মিস করতো। তো এটা আমরা দেখেছি। সেই মহানন্দা, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন তার পাশেই সেকেন্ড মহানন্দা ব্রিজ হয়। আজকে ৫টা মহানন্দা ব্রিজ হয়েছে এই শিলিগুড়িতে। ফুলেশ্বরী নদীর উপরে একটা ব্রিজ ছিল, কাঠের ব্রিজ। আজকে অন্তত ৮টা-১০টা ব্রিজ হয়েছে। জোড়াপাটি নদীর উপরে কতগুলো ব্রিজ হয়েছে। মহিষমারি, পঞ্চানন নদী, সেখানেও অনেকগুলো ব্রিজ হয়েছে। স্বাভাবিকভাবে শিলিগুড়ির বাইপাস হয়েছে। এই যে ইস্টার্ন বাইপাস হয়েছে, শিলিগুড়ি ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস হয়েছে। এইগুলো তো আগে কখনো কেউ পরিকল্পনাই ভাবতে, সেটাই আমাদের পরিকল্পনার ফল হচ্ছে এইটা। কিন্তু সত্যি সত্যি শিলিগুড়িতে লোক সংখ্যা কত ছিল? শিলিগুড়িতে লোক সংখ্যা ৬,০০০-৭,০০০ ছিল বোধহয় ১৯৩১ সালে। আজকে শিলিগুড়িতে ৭ লাখ লোক। এই যে শিলিগুড়ি, আমরা খুব কুয়োর জল খেতাম। তো আমার মনে আছে, আমার বাবা ডাক্তার ছিলেন, শিলিগুড়িতে খুব অ্যান্ট্রোকুইনাল আর সালফাগুয়াডিন ২ টো ট্যাবলেট বিক্রি হতো। হ্যাঁ, তো এখনো আছে। এখনো আছে, কিন্তু এখনো কম আছে। খায় এখন। হ্যাঁ, হ্যাঁ। তখন শিলিগুড়িতে এই নানাভাবে তখন পেটের নানা ধরনের রোগ হতো। এই কুয়োর জল খাওয়া, আমরা সব কুয়োর জল জলবাহিত। খেতাম। আমরা মানুষ হয়েছি কুয়োর জল খেয়ে। আমরাই তখন, আমি যখন মন্ত্রী হলাম, আমাদের গৌতম দেব তখন জনস্বাস্থ্য মন্ত্রী ছিলেন, বিকাশ ঘোষ তখন মেয়র ছিলেন। তখন আমরা উদ্যোগ নিয়ে হাটকোর কাছ থেকে লোন নিয়ে আমরা এই শিলিগুড়ি এই পানীয় জলের তখন শিলিগুড়ির জনসংখ্যা হচ্ছে ২ লাখ। আজকে সেই জল ৭ লাখ মানুষ খাচ্ছে। সেটা কিন্তু হতে পারে না। আমরাই একটা উদ্যোগ নিয়েছিলাম যে একটা সেকেন্ড একটা পানীয় জলের প্রকল্পের একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, প্ল্যানও আমরা তৈরি করেছিলাম। তারপরে তো আমরা হেরে যাই। তারপরে আর সেই জল প্রজেক্টটা আজকে করবে বলে সেইটা এখনো হচ্ছে না। এখন শিলিগুড়ি শহরের তো রাস্তা তৈরি, রাস্তাগুলো বড় করা, এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখেছেন, আপনারা চোখের করেছেন। সামনে দেখেছি সেটা। চোখের সামনে দেখেছেন, করেছেন। কিন্তু এখনো কি কোনো একটা জায়গায় মনে হয় শিলিগুড়ি শহরের সমস্যাগুলো যখনই উঠে আসে, তার মধ্যে শিলিগুড়ি শহরের পার্কিং সমস্যা নিয়ে উঠে আসে প্রচুর কথা। যে পার্কিং একটা সমস্যা রয়েছে, শিলিগুড়িতে ট্রাফিকের একটা সমস্যা রয়েছে। আপনি যদি এখন ক্ষমতায় থাকতেন বা আপনারা যদি থাকতেন ক্ষমতায়, তাহলে কি মনে হয় যে এই সমস্যাটার সমাধান করতে অবশ্যই হতো, পারতেন? অবশ্যই হতো। আমরা ক্ষমতায় ছিলাম বলেই তো শিলিগুড়ির এই পরিবর্তনটা হয়েছে। বাকি পরিবর্তনটা আমরাই করতে পারতাম। আমরা যদি ২০১১ সালের নির্বাচনে না হারতাম, বা আমরা যদি কর্পোরেশনের ভোটেও যদি আমরা না হারতাম, তাহলে আমরা শিলিগুড়িকে আরও অনেক বেশি উন্নত করতে পারতাম। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, এটা তখন অস্তিত্ববিহীন হয়ে গেছে। এমন একজন তিনি চেয়ারম্যান হয়েছেন, তাকে কেউ জানেও না, চেনেও না তিনি। তার সঙ্গে কোনো প্রশাসন বা রাজনীতির সঙ্গে, জনপ্রতিনিধিত্বের সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই, এবং একটা গুরুত্বহীন সংস্থাতে পরিণত হয়েছে। কিন্তু আমরা থাকলে সেটা হতো না। আমাদের আরবান ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের একটা নীতি ছিল।
কিন্তু এই সরকারের সেরকম কোনো নীতি নেই। গ্রাম এবং শহরের মধ্যে একটা ভারসাম্য রেখে চলতে হবে। কিন্তু এটা ঠিক যে আমরা মানেটা কি, এই যে শিলিগুড়িতে আমরা দেখেছি কি মানুষের যখন ডেড বডি বার্ন করা হতো, ওপেনলি বার্ন করা হতো এখানটাতে। আমরা দেখতাম চোখের সামনে তখন এই দিয়ে এই কি বলে ফায়ারউড দিয়ে ডেড বডি বার্ন করা হতো। আমি যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলাম তখনই তো ১ম এই এই ইলেকট্রিক চুল্লিটা তখন করা হলো। পরবর্তীকালে সেকেন্ড চুল্লির জন্য যে টাকাটা সংগ্রহ করা হয়েছে, পরে যেটা করা হলো, সেটাও তো আমি যখন মেয়র ছিলাম তখনই তো এই কাজটা মানে করা হয়েছিল। স্বাভাবিকভাবে এই যে মহানন্দা নদীর সংস্কারের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটাও তো বামফ্রন্ট সরকারের সময়তেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এটা আমরা আদায় করছিলাম। পরবর্তীকালে ২০০ কোটি টাকার এটা নিয়ে করাপশন হয় এই সরকারের আমলে। আজকে সেটা মুখ থুবড়ে পড়েছে, এটা হচ্ছে না। তো স্বাভাবিকভাবে আমি এটাই বলতে চাই, পরিবর্তন তো হয়েছে, কিন্তু এর মধ্যেও আমাদের অবশ্যই যেটা আমাদের কাজ করে একটা করেছিলাম, ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান। এখানে এই যে এনভায়রনমেন্টাল একটা ডিগ্রেডেশনটা ভীষণভাবে হচ্ছে এবং এখানে এয়ার পলিউশনটা খুব বাড়ছে, এখানে গ্রিন হাউস গ্যাস এমিশনটা খুব বাড়ছে। সেই জন্য আমি সুইজারল্যান্ড গভর্নমেন্টের সঙ্গে কথা বলে ওদেরই সহযোগিতা নিয়ে একটা পরিকল্পনা তৈরি করা হয়েছিল। ভারতবর্ষের প্রথম একটা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান ভারতের কোনো পৌরসভাতে, সেটা শিলিগুড়িতে হয়েছিল, সেটাই করেছিলাম। তখন ওরা আমাকে ইনভাইট করেছিল শিলিগুড়ির প্ল্যানটা প্রেজেন্ট করার জন্য হোচিমিন সিটিতে, সাইগনে, ভিয়েতনামে গেছিলাম। পরবর্তীতে আমাকে ইনভাইট করা হয়েছিল জুরিকে, সুইজারল্যান্ডে। সেখানেও আমি একটা বক্তৃতা দিয়েছিলাম। আর তারপরে জার্মানিতে ফ্রাইবার্গে এই শিলিগুড়ির উপরে আমি ফার্স্ট ইন্ডিয়া থেকে একজন মেয়র সেটা প্রেজেন্ট করেছিলাম ওখানটাতে। খুব অনেক লোক খুব অ্যাপ্রিসিয়েট করেছিল যে শিলিগুড়ি প্ল্যানটা আমরা যেভাবে করেছিলাম। এই যে প্ল্যানটা তৈরি করা হয়েছিল যে কীভাবে গ্রিন হাউস গ্যাস এমিশন সেটাকে হ্রাস করা যায়, এবং এই যে লোকের জনসংখ্যা এত বাড়ছে, বাইরের লোক এতভাবে স্ট্র্যাটেজিক্যালি শিলিগুড়ি একটা এত ইম্পর্ট্যান্ট একটা শহর, এটাকে বলে চিকেন নেক। এই শহরটাকে উচিত ছিল কেন্দ্রীয় সরকারের এইটাকে একটা মানে এটা ন্যাশনালি ইম্পর্টেন্ট সিটি হিসেবে ডিক্লেয়ার করা দরকার ছিল। সেটা হয়নি। এখন ট্যুরিস্টরা কত শিলিগুড়িতে আসছে, কত কত হোটেল এখানে হয়েছে। স্বাভাবিকভাবে অবশ্যই পার্কিংটা একটা বিরাট সমস্যা। এটা আমরা করে যেতে পারিনি। এটা করতাম যদি আজকে আমরা সরকারে থাকতাম, আজকে যদি আমরা বোর্ডে থাকতাম, আমরা এটা আমরা করতাম। আচ্ছা, বাড়িতে তো বললেন যে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, যেহেতু আপনার কাকু ছিল একটা। তখন কি ছোট থেকে মনে হতো যে পলিটিক্যাল কোনোদিন হবেন বা পলিটিক্যাল না, হ্যাঁ, কোনোদিন জায়গায় সেটা আসবেন? পলিটিক্সে আসা না, কিভাবে? আমার কাকা ছিলেন কংগ্রেসে। হুম। কিন্তু আমার মামা বাড়ির সবাই ছিলেন কমিউনিস্ট পার্টি করতেন। সবাই কমিউনিস্ট পার্টি করতেন। আমার দাদু এরা সবাই এরা সব কমিউনিস্ট পার্টির নেতা, নেত্রী ছিলেন। কিন্তু আমার এই কাকা, উনিও যখন পূর্ববঙ্গে ছিলেন, তিনি তখন কমিউনিস্ট পার্টি করতেন। এখানে এসে তিনি কংগ্রেসে জয়েন করেছিলেন। রাজনীতিতে আমাদের একটা আ বাড়িতে একটা চর্চা ছিল। কিন্তু আমি ছোট থেকে একটু কংগ্রেস বিরোধী হয়ে যাচ্ছিলাম। তারপরে যখন কলেজে পড়লাম তখন থেকে আমি ছাত্র পরিষদ করা শুরু করলাম। কমিউনিস্ট পার্টির সিপিআইএমের মেম্বার হলাম। কিন্তু কোনো দিন ভাবিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হব, মেয়র হব বা মন্ত্রী হব বা বিধায়ক হব, এটা কোনোদিনই ভাবিনি। এটা আমাদের কোনোদিন মানে স্বপ্নেও এটা কোনোদিন ভাবিনি। সেটা হয়েছে। জনগণ, শিলিগুড়ির মানুষ আমাকে নির্বাচিত করেছে। পার্টিও আমাকে মনোনীত করেছে। তো তাদের জন্যে এটা হয়েছে এবং সেই জন্যে যতটা সম্ভব শিলিগুড়ির মানুষের আস্থাটা পেয়েছি। অনেক মানুষ এখনও কোনো পদে নেই, কিন্তু বহু মানুষ দেখা হলে আমার ভালো কামনা করে, শুভেচ্ছা কামনা করে, শারীরিক আ ক মানে আমি কুশল আছি কিনা তার খবরাখবর নেয়। বহু মানুষের কাছ থেকে সম্মান পাই, মর্যাদা পাই। যে যাই থাকি না কেন, অন্ততপক্ষে রাস্তাঘাটে হলে একটা রিক্সাওয়ালাও দেখা হলে হাত তোলে, নমস্কার করে। তো এই সম্মানটা যে পাই এখনও, এইটা আমাদের কাছে একটা খুব বড় বিষয়। আজকে তো দেখছি বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কত রকমের অভিযোগ আসছে। এতদিন সরকারে ছিলাম, এত পদে ছিলাম, কেউ একটা অভিযোগ করতে পারে না। এই যে অভিযোগ করতে পারছে, যে যারা পুলিশের অফিসার, সরকারি আধিকারিক আছে, আমি কিছুই না, কিন্তু তারাও কিন্তু সম্মান দিয়ে কথা বলে, অসম্মান করে না, তারাও অসম্মান করে না। এবং তার মানেটা হচ্ছে মানুষের সেই আস্থা নিয়ে কাজটা করেছিলাম। আর মানুষের যে আস্থাটা আমাদের প্রতি পোষণ করছে, তার প্রতি যথাযথ মর্যাদা আমরা দিয়েছিলাম, যেটা আজকের দিনে একেবারে নেই। রাজনীতি, অনেক মানুষ এখন
দুটো জিনিস, একটা হচ্ছে পশ্চিমবঙ্গে অনেকে আর থাকতে চাইছেন না, চলে যাচ্ছেন বাইরে। আর রাজনীতিতে আগ্রহী নয়। হুম। শিক্ষিত ছেলেমেয়েরা কেউ রাজনীতিতে আগ্রহী হচ্ছে না। এই রাজনীতি, এই দুর্নীতি, এরকম একটা একটা কি বলবো, এটা একটা ইয়ের পলিটিক্স যেটাকে বলে, একটা আম আ দা দা একটা দুষ্কৃতির একটা রাজনীতি যেটাকে বলা হয়। এটাকে দুষ্কৃতিবাজি, এবং যেটাকে অর্থনীতির ভাষায় বলে যে রেন্ট সিকিং যাকে বলা হয়, এবং করাপশন। এটা এমনভাবে বেড়ে গেছে, এবং রাজনীতির সঙ্গে এটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়েছে, যেটা বামপন্থীদের সময় একেবারেই ছিল না। এমনকি কংগ্রেসের সময় আমি বলব, বিধান রায়ের সময় তো এরকম দুর্নীতি আমরা কখনো কিন্তু আমরা দেখিনি। এখানে আলুবাবু ছিলেন, চেয়ারম্যান ছিলেন কে এন হুম। চৌধুরী। তাকে আমি খুবই শ্রদ্ধা করি। তো ওনার সময়েও কিন্তু কেউ বলতে পারবে না এরকম দুর্নীতি হয়েছে। আজকে যেটা হচ্ছে। আচ্ছা, এতদিন ধরে দীর্ঘদিন যাবৎ বামফ্রন্ট করছেন শিলিগুড়ি শহরে। আপনার একজন আ যদি বলি সহকর্মী, সে তো এখন নেই, বিকাশ ঘোষ। বিকাশ থেকে কতটা মিস করেন? খুব মিস করি ভীষণভাবে। বিকাশ দা আমার মাসা ছিলেন। তার ছাত্র ছিলাম আমি। তো বিকাশ দার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতন ছিল। তিনি মানুষের সঙ্গে এমন সম্পর্ক তিনি রাখতেন, সাইকেল নিয়ে ঘুরতেন, সবার খোঁজ খবর তিনি নিতেন। খেলার ভালো খেলোয়াড় ছিলেন। এই যে শিলিগুড়ি স্টেডিয়াম করার ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা ছিল। আ শিলিগুড়ি কলেজের সাংস্কৃতিক ক্ষেত্রে, বিভিন্ন স্কুল করার ক্ষেত্রে, গার্লস কলেজে করার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তিনি আ সেই সময়তে কোর্ট মেম্বার ছিলেন তিনি। এক্সিকিউটিভ কাউন্সিলের তিনি মেম্বার ছিলেন। অধ্যাপক আন্দোলনের তিনি নেতা ছিলেন। আমাদের আমরা আমরা খুবই শ্রদ্ধার চোখে তার অভাবটা আমরা প্রতিনিয়ত খুব আমরা ফিল করি। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি আপনার মনের খুব কাছের, খুব প্রিয় মানুষ। সৌরভ গাঙ্গুলিকে আপনি কখনো সময় শিলিগুড়িতে ডেকেছেন, মহারাজ দা আসেনি এরকম হতে পারে না। তো সৌরভ গাঙ্গুলির সাথে এতটা কাছাকাছি কি করে আসলেন? সৌরভ গাঙ্গুলি এত কাছের কি করে? না, সৌরভের সঙ্গে আমার শুধু সৌরভ না, সৌরভের সঙ্গে সানিয়া মির্জা, আ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে, সেহওয়াগ থেকে শুরু করে, মহেশ ভূপতি, এরকম প্রায় সব খেলোয়াড়দের সঙ্গেই আমার একটা ভালো সম্পর্ক আছে। বা অন্যান্য যারা আছেন বিভিন্ন এই যে আমাদের এখন যে মেয়েদের, আমাদের রিচার্ড ঝুলন গোস্বামী, ফিল্মস। ওর সাথে আমার তো খুবই মাঝে, মাঝে ফোন হুম, করে। দেবাং গান্ধী, এরকম সবাই। তো ফুটবল খেলোয়াড়দের মধ্যে পিকে ব্যানার্জি, চুনী গোস্বামী এদের হুম, সঙ্গে ছিল, ভাস্কর গাঙ্গুলি থেকে শুরু করে এদের, বলরাম, সবার সঙ্গে, অরুণ ঘোষ, এদের সবার সঙ্গে একটা বিরাট সম্পর্ক তো আগে ছিলই। আমি খেলাধুলাটা ভালোবাসি। সৌরভের সঙ্গে আমি যখন মন্ত্রী ছিলাম তখন একদিন একদিন আমাকে বলল, "সৌরভ গাঙ্গুলি একদিন আসবে আপনার কাছে।" আমি তখন রাজভবনে থাকতাম। তো ও যখন এলো, তার থেকেই ওর সঙ্গে আমার এমন সম্পর্ক, ও আমার সঙ্গে প্লেনে আসছিল। তখন আমাকে বলল, "দেখুন, আপনি মন্ত্রী থাকেন বা না থাকেন, আর আমি টেস্ট খেলি বা না খেলি, আপনার সঙ্গে সম্পর্কটা চিরদিনের।" এই কথাটা ও বলত। তারপরে ওদের পরিবারের সঙ্গে, ওর বাবার সাথে খুবই সম্পর্ক ছিল, ওর মার সাথে, ওর দাদা স্নেহাশিস, এদের সঙ্গেও আমার খুবই ভালো সম্পর্ক। ও খুব মানত হচ্ছে আমার স্ত্রীকে, মানত খুব ভীষণভাবে। ও একটা আম নিজের কাকিমা বলেই ও মনে করত সবসময়। বাড়িতে এসেই আমাদের বাড়িতেই উঠতো। ও ১ কাপ না ৩ কাপ, "কাকিমা তোমার হাতের চা খুব ভালো।" ওই ৩ বার চা খেত। ও কাকিমা মানে ওর খুব নিজের কাকিমার মতোই ও খুব শ্রদ্ধা করত ভীষণভাবে। তো ও তো চলে গেল ৩ বছর আগে। কিন্তু সেজন্য ও খুব আ সৌরভও খুব বেদনাহত হয়েছিল। তো সেই কারণে আ আর সৌরভ শিলিগুড়িতে অনেক প্রোগ্রামে এসছে। অনেক ক্যান্সার পেশেন্টদের টাকা তুলে বাঁচিয়েছে। কার্গিলে যুদ্ধে ওদের সঙ্গে টাকা তুলে সেখানে দান করার ব্যবস্থা এখানে করা হয়েছিল। আ আমরা এছাড়া অনেক উন্নয়নের কাজের সময় তো আ সৌরভ থেকেছে আমাদের সাথে, উৎসাহিত করেছে। তো সেইজন্যে আমি কোনোদিন সৌরভকে বলি নাই যে, "তুমি রাজনীতি করো।" বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সেই সৌরভের খুবই ভালো সম্পর্ক ছিল। হুম, আমরা সবসময় বলতাম যে, "সৌরভকে দেখতে চাই।" সৌরভ সবার। সৌরভ গাঙ্গুলি বাংলার মানুষের, ভারতের মানুষের। এরকম একটা সফল ক্রিকেট খেলোয়াড় তো হয়নি বাংলা থেকে হুম, কোন। হুম, আমি আগে একজন খেলোয়াড়কে জানতাম। উনি আগে সেটা পঙ্কজ রায়। তিনি তো ওপেনার ছিলেন। ভিন্ডু মানকড়, পঙ্কজ রায়ের একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল ওপেনার হিসেবে। তো উনার সঙ্গে আমার সম্পর্ক, উনিও মারা গেছেন। আ অম্বর রায় ওনার ভাইপো, তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। গোপাল বোস বরেণ্য প্লেয়ার ছিলেন।
তার সঙ্গে ছিল বরুণ বর্মন, এরকম প্রচুর প্লেয়ারদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। কিন্তু সৌরভের সঙ্গে একটু বেশি সম্পর্ক ছিল। আর সত্যি কথা বলতে কি যে সৌরভকে আমরা চেয়েছি যে ও ও ও কোনোদিন একটা রাজনীতির মধ্যে আসুক, সেটা আমরা চাইনি। এটা আমিও বলতাম, এটা বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু এটা বলতেন। আচ্ছা, বই লেখাটা কি করে আসলো আপনার? কারণ যখন আপনি রাজনীতির চরম পর্যায়ে ছিলেন তখন তো বই লেখার সময় পেতেন না। তাহলে বই না, লেখাটা কি আমি করে তো আসলো? অনেকগুলো বই, আমি যখন মন্ত্রী ছিলাম হুম, হুম। তখনই আমি বই ২টো ৩টে বই তখনই লিখেছি। তারপরের থেকে আমি আরও অনেকগুলো লিখেছি। ওগুলো মেইনলি আমার অনেকগুলো প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়েছিল। তারপরে আমি এখন পর্যন্ত আমার ১৩টা বই হয়ে গেছে। আরেকটা আ একটা এই চা বাগানের শ্রমিকদের নিয়ে, দার্জিলিং এবং ডুয়ার্সের চা বাগানের শ্রমিক আন্দোলন নিয়ে মেটেরিয়ালগুলো জোগাড় করছি। ওটা একটা লেখার খুব ইচ্ছে আছে। আর তাছাড়া আ উদ্বাস্তুদের নিয়ে অনেক এখন একটু স্টাডি করি বেশি। ইদানিং আমি যে অনেক গবেষক, আ অনেক অধ্যাপক যারা ভালো, অনেক জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বা অন্যান্য জায়গাতে যারা গবেষণা করেন, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি রাখি। তাদের কাছ থেকে অনেক কিছু আমি জানার চেষ্টা করি। ওদের সাথে, আমার সাথেও ওদের খুব অনেক কথাবার্তা হয়। তাদের কলকাতায় গেলে তাদের বাড়ি যাই। এখানেও এরকম অনেক মানুষের সঙ্গে সম্পর্ক। নাটকের সঙ্গে সম্পর্ক, বহু নাটক হুম। দেখি, ভালো সিনেমা দেখি, সিনেমা নিয়ে আলোচনা করি। আ আবার সিনেমা শিল্পীদের সঙ্গে, পরিচালকদের সঙ্গেও আমার একটা খুব ভালো সম্পর্ক আছে। আমি রাজনীতি মানেটাকে এরকম আমি মনে করি না যে আমি শুধুমাত্র, আমি যে রাজনীতিতে বিশ্বাস করি তার মধ্যেই আবদ্ধ থাকবো তা না। আমি রবীন্দ্রনাথের আপন হতে বাহির হয়ে বাইরে যারা বুকের মধ্যে বিশ্বলোকের পাবি সারা, আমি ওই নীতিতে বিশ্বাস করি। সেই জন্য আমি কখনো কোনো, যে কোনো অন্য রাজনীতি করলেও তার প্রতি যে সম্মান শ্রদ্ধা, সেটা সবসময়তেই মানে করার চেষ্টা করি। অশ্রদ্ধা করি না। কোনো, আমার স্ত্রী আমাকে একটা কথাই বলতো বারবার করে, বক্তৃতা দেওয়ার সময় কখনো খারাপ শব্দ ব্যবহার করবে না। আর মেয়েদের সম্পর্কে খুব সচেতন থাকবে। মেয়েদের সম্পর্কে একটা খারাপ শব্দ কখনো ব্যবহার করবে না। এটা ও খুব বারবার করে বলতো। আর আমি যখন লিখতাম, ও আমার লেখা হলে বারবার করে বলতো, "এই শব্দটা এখানে বাদ দাও, এই শব্দটাকে ব্যবহার করো।" এই যে কথাগুলো আমাকে বলতো, আজকে ওর সহযোগিতাটা নেই, পাই না। আমি একা একাই লিখি, একা একাই বসে থাকি। যাই হোক, কিন্তু আ সবটা নিয়ে আমার মনে হয় আ যে যে আরো যদি এখন সময় পাচ্ছি, এখন অনেক এই ধরনের অনেক কিছু আ আ পড়াশোনা করছি, লেখালেখি করছি, খবর নিচ্ছি। আবার আম নানা ধরনের সার্চ করেও বের করছি। এইটা এখন একটা নেশা হয়ে হয়ে গেছে আরকি। বাহ! এই যে লিখতেন, এখনই বললেন এই প্রসঙ্গটা। আ যে লিখতেন এবং সহধর্মিণীকে শোনাতেন হুম। এবং উনি ঠিক করে দিতেন হয়তো এই অক্ষরটা রাখতে, এই হ্যাঁ, এটা ও অক্ষরটা খুব রাখতেন। বলতো এটাকে। কিন্তু শব্দ এখন মানে চয়নের ক্ষেত্রে ও আমাকে খুব মানে ১ম যখন মন্ত্রী হলাম, তখন আমাদের বাড়িতে টেলিফোন ছিল। কি বলে এটাকে? ল্যান্ডফোন। ল্যান্ড ফোন ছিল। হুম, তো কোনো একটা টেলিফোন এলেও আমার সামনে দাঁড়িয়ে থাকতো। দেখো এই টেলিফোন, আমি আমি একটু টেলিফোনে কোনো খারাপ ভাষা ব্যবহার করলাম কিনা বা লোকটার সঙ্গে খারাপভাবে ব্যবহার করলাম কিনা, এইটা সম্পর্কে ও খুব সচেতন। সচেতন থাকতো একেবারে। ও মহিলা সমিতি করত। হয়তো এই আজকে তোমার সঙ্গে ২-৩ জন মেয়েরা দেখা করতে আসবে, তোমার সঙ্গে কি কথা বলতে। তুমি কিন্তু একেবারে রেগে গিয়ে কথা বলবে না। পারো বা না পারো, ভালো করে কথা বলবে। এরকম করে কিন্তু বলে যেত। আমি এটা বুঝতাম। আমি তখন মন্ত্রী ছিলাম, বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলাম। আমার অনেকেই কিন্তু সমালোচনা করবে না। আমিও মন্ত্রী, আমি একটা ক্ষমতাবান। বরঞ্চ আমাকে সামনে মানে বক্তৃতা দিলে বলবে, "খুব ভালো বলেছেন" বলবে। কিন্তু আমার একজন সমালোচক ছিল আমার স্ত্রী রত্না। ও ছিল আমার সমালোচক। ও কিন্তু বাড়িতে এসে বলল, "তুমি আজকে এই কথাটা বলা ঠিক করোনি। তুমি আজকে এই কাজটা করাটা ঠিক করোনি। তুমি এই লেখাটা এই জায়গাটা না বললে তুমি ভালো করতে।" এই যে কথাটা বলার মতন মানুষ ওই ছিল। ও এই অধিকারটা ওর সবসময় ছিল। এইজন্য আমার এই যে গাইডেন্স, এই যে একটা পরামর্শ, এটা এ মানে এটার কোনো মূল্যহীন বা এত মানে কি বলবো? খুব, খুব মূল্যবান একটা সম্পদ আমি হারিয়েছি। এটা আমি সবসময়তেই এটা আমি উপলব্ধি করি। জীবনসঙ্গিনী থাকার সময় এবং না থাকার সময়
বললেন তো প্রতিটা মুহূর্ত আপনাকে অভিভাবকের মতো গাইড করা বলুন বা সচেতন করা বলুন কথাবার্তায়, এবং সেক্ষেত্রে যখন এখন নেই, কতটা পার্থক্য অনুভব করেন, মানে কতটা আর কি পার্থক্য থাকে মানে সময়ের? পার্থক্যটা তো বিরাট। আমি ওকে ও চাকরি করতো বিদ্যুৎ পর্ষদে। হুম। আমি ওকে বললাম, "তোমাকে আমি গাড়িতে নামিয়ে দিয়ে যাই?" বলছে, হুম। "কেন আমাকে গাড়িতে ও একটা ভাঙা রিক্সা করে অফিসে যেত। তো আমি একদিন বললাম, "তুই আমার সাথে চলো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি।" বলল, "আমি কি তোমার সাথে গেলে তোমার সম্মানটা বাড়বে? আমার মনে হয় আমি রিক্সা করে গেলেই তোমার সম্মানটা বাড়বে।" এই যে কথাটা বলতো, এটাই তো আজকে সেই কথা তো আর কেউ তখন বলবে না। যদিও আমি আর কোনো হয়তো পদে নেই। হুম। কিন্তু আমার তো একটা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড আছে। আমি একটা রাজনৈতিক বামপন্থী রাজনৈতিক আমি কর্মী। এখনো তো হুম। আমি মনে করি মানুষের প্রতি দায়বদ্ধতা এখনো আছে। যা কাজ করব মানুষের ভালোর জন্যই করব। কিন্তু এটা করতে একটা পরামর্শ করার তো একটা বিরাট অভাব। আমি একদমই একা থাকি, একেবারেই। তো ওই বইপত্র আর লেখালেখিটাই আমার, আর মানুষ কিছু আসে বাড়িতে, কথাবার্তা বলি, মিছিল মিটিংয়ে যাই, আ পার্টি অফিসে যাই। কিন্তু উম আর এই যে বললাম যে এইসব নিয়ে একটু আলোচনা-টালোচনা করি বিভিন্ন নতুন, নতুন বিষয় নিয়ে। কিন্তু আ আমার বাড়ির দাদা, আ ভাই, ভাইপো, ভাইঝি এরা খবরাখবর নেয়। এরা আছে, দেখে। আমার আমার আ শালি, অ্যান তার মেয়ে, তার আ হাসব্যান্ড এরা খুব দেখাশোনা করে। সবসময় আমরা বেড়াতে-টেড়াতে যাই, হুম। বাইরে-টাইরে গেলে। আগে আমি ওকেও নিয়ে যেতাম। আমার স্ত্রীকেও নিয়ে গেছি। USA তে নিয়ে গেছি, চায়নাতে একবার নিয়ে গেছিলাম। বাইরে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়া গেছি। এগুলোতে গেছি একসাথে। কিন্তু এখন আ কোনো একটা জায়গায় গেলে লোক খুঁজে পাইনি যে কার সাথে যাব। তো এই সমস্ত ক্ষেত্রে ওরা ওই আমার শালী ওদের ওরা যায় আমার সঙ্গে কখনো। আমার ভাইঝি ও যায় অনেক সময়তেই। তো এটা কিন্তু সবটা নিয়ে একটা আছি। কিন্তু সেটাই একটা মানিয়ে নিয়ে হুম। চলছি আরকি, এই আরকি। আচ্ছা, বামফ্রন্ট সরকার যদি বলি বা এখনো আপনি শিলিগুড়ি শহরে যদি বলি, সিপিএম এর মুখ বা যদি বামফ্রন্টের মুখ বলি তাহলে আপনার কথাই সকলের মনে আসে, এবং আপনার কথাই শেষ কথা, এবং অবসর নিতে চাইছেন রাজনীতি থেকে, কিন্তু মানুষেরা আপনাকে অবসর নিতে দিচ্ছে না। সবটা মিলিয়ে এখন কি পরিস্থিতি বা না, কি না, রাজনৈতিক স্টেট রয়েছে? কমিউনিস্ট পার্টিতে অবসর বলার কোনো জিনিস নাই। হুম, হুম। আমি তো কমিউনিস্ট পার্টির মেম্বার, পার্টি সিপিআইএম এর আমি একটা আমি সময় আপনি অবসর মেম্বার। নিতে চেয়েছিলেন। কিন্তু অবসর তো বটেই এটা। মানে আমি হচ্ছে কোনো পদই নেই। হুম। আমি আগে রাজ্য সম্পাদক মণ্ডল সদস্য ছিলাম, আমি তার মধ্যে আমি নেই। এখানকার জেলার কমিটির সেক্রেটারি মেম্বার ছিলাম, আমি তাতে নেই। আমি কোনো প্রশাসনিক পদেও এখন নেই। কিন্তু আমি আ মা মানুষের সাথে আছি। মানুষের সঙ্গে কথাবার্তা বলি, মানুষকে সম্মান দিয়ে কথাবার্তা বলি। পার্টির যদি কোনো আ প্রয়োজন হয় কিছু পরামর্শ দেওয়ার, সেই পরামর্শ দেই। কখনো লিখেই দেই, অথবা কখনো বা সামনাসামনি ওই কথা বলি, এটা করলে ভালো হয়, এটা না করাটা ভালো। এরকম এই ইস্যুতে একটা আন্দোলন হওয়া উচিত। এরকম আ ব বলে থাকি। যখনই আমরা আ এই যে আ সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনের আ মা মা ইস্যুটা কী হবে? এই ইস্যুগুলোকে ঠিক করার ক্ষেত্রেও কখনো, কখনো আমি কোনো পরামর্শ দিই। কিন্তু আগের মতন যেমন আমি আগে ডিসিশন মেকিং এ ছিলাম, আমি কোনো ডিসিশন মেকিং এ নেই। হুম, হুম। কোনো ডিসিশন মেকিং এ নেই। কিন্তু আ মানুষের একটা ভালোবাসা আছে আমার প্রতি, সেটা আমি ফিল করি। মানুষ একটা সম্মান দেয়, মর্যাদা দেয়। এটা যেকোনো মানুষই, যেকোনো দলের মানুষই হোক না কেন, সাধারণ মানুষ, সে রিক্শাওয়ালা থেকে শুরু করে কুলি কামারি যার সঙ্গেই দেখা হোক না কেন, তারা একটা সম্মান মর্যাদাটা দেয়। এইটা যে আমি পেয়েছি, সাধারণ মানুষের এই যে ভালোবাসাটা পেয়েছি, এইটা আমার কাছে খুব বড় বিষয় এটা আরকি। কোনো পদ না থাকা সত্ত্বেও মানুষ কিন্তু এটা ভালোবাসে, সম্মান দেয়, মর্যাদা দেয়, অসম্মান করে না। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আর আমাদের কাছে একদমই সময় নেই, এবং অনেকটা সময় পেলাম। কিন্তু তার আগে, ছেড়ে দেওয়ার আগে আমরা কয়েকটা প্রশ্ন করব। খুব চটজলদি উত্তর দিতে হবে। প্রিয় খাবার? মাছ ভাত। মাছ। কোন মাছ? আমি সবসময় ছোট মাছ পছন্দ করি। প্রিয় পানীয় চা না কফি? চা। চা। আর ছোটবেলায় ডান পিটে ছিলেন নাকি খুব শান্ত? না, খুব ডানপিটেও ছিলাম, খুব শান্তও ছিলাম না। কিন্তু খুব অ্যা ডিসিপ্লিন ছিলাম।
আর শিলিগুড়িবাসীর উদ্দেশ্যে, যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শিলিগুড়িটাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। শিলিগুড়ি যাতে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, পরিবেশ দূষণের মাত্রাটা যাতে যেন কমানো যেতে পারে। আর শিলিগুড়ি যেন একটা গণতান্ত্রিক যে পরিবেশ, সেটা শিলিগুড়ি একটা বড় সম্পদ। এখানে একটা শিলিগুড়ি একটা নিজস্ব পলিটিক্স আছে। শিলিগুড়ি একটা শহরে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেটা অনেক শহরে নেই। এখানে সব রাজনৈতিক দলের মানুষেরা সবার সঙ্গে সবাই কথাবার্তা বলে। সবাই সবার বিপদে আপদে যায়। এইটাকে অব্যাহত রাখতে হবে। এটা যেন কোনো মতেই, এবং বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষরা এখানে বসবাস করে। ইদানিং বেশ কয়েকটা ঘটনা ঘটছে, কিছু ধর্মীয় আ উন্মাদনা সৃষ্টি করে একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল। এটা শিলিগুড়ি কালচার না, এটা শিলিগুড়ির অতীত না। শিলিগুড়ির অতীতটা কিন্তু সবাই, সবাই জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সব মানুষ একসাথে থাকা, সম্মান মর্যাদা নিয়ে, এবং এখানে কোনো আ দলের দ্বারা রাজনৈতিক সংঘর্ষ এখানে হয়নি শিলিগুড়িতে কোনো। হুম। এটা আমাদের রাখতে হবে, রক্ষা করতে হবে। এটা কিন্তু মাঝে, মাঝে কিন্তু আ অন্যদিকে চলে যাচ্ছে। সেটা যাতে না চলে যেতে পারে, শিলিগুড়ির ঐতিহ্যটা যাতে আমরা আ রক্ষা করতে পারি, সেই দিকটা শিলিগুড়ির মানুষ সবসময় সজাগ, সচেতন থাকুক, এটাই আমার কামনা। এটাই আমার হুম। বার্তা শিলিগুড়ির মানুষের প্রতি। নিজের কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আজ আমাদের সাথে শিলিগুড়ি টক্সের এপিসোডে ছিলেন বর্ষিয়ান বাম নেতা, প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক, নগর উন্নয়ন মন্ত্রী, শিলিগুড়ি শহরের ছেলে। সেই 68 থেকে শুরু, তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শিলিগুড়ি শহরে যতজন চেনে তাকে শহরের অশোক ভট্টাচার্য বলে পরিচয় দেয়। আজ জানলাম তাকে নিয়ে। আবারও হাজির হয়ে যাব নতুন মুখ নিয়ে, নতুন এপিসোডে শিলিগুড়ি টক্সে। ততক্ষণ আমি অনুসুয়া বিদায় দিন আমাকে। আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার।